দিন দিন ঢাকা শহর একটা নরকে পরিণত হচ্ছে। নিষ্পাপ শিশুগুলো হচ্ছে এই নরকের প্রধান শিকার। রামিসা কাণ্ডে পুলিশের তড়িৎ অ্যাকশন এবং দ্রুত সময়ে অপরাধীকে গ্রেফতারের বিষয়টা ভালো লেগেছিল। একাধিক পত্রিকার খবর মতে রামিসার হত্যাকারী পুলিশের কাছে পুরো ঘটনার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। শিশু রামিসার সাথে কি হয়েছে সবকিছু স্বীকার করেছে সে। রামিসার ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেছে আসামি সোহেলের ঘরে। নিজেকে বাঁচাতে সে পালিয়েও গিয়েছিল। তার মানে সোহেল যে অপরাধী সেটা 95% প্রমাণিত। বাকি ফর্মালিটি শেষ করতে আর কতক্ষণ লাগবে? একদিন, 2 দিন বা সর্বোচ্চ 3 দিন, এর বেশি কি লাগবে? এখন এই খবরটা একটু ভালো করে দেখেন। অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তির পরেও এই ঘটনার তদন্তের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। যেখানে অপরাধী স্বীকার করেছে যে সে কি করেছে, এরপরেও এই ঘটনার তদন্তের জন্য 1 সপ্তাহ সময় লাগবে। কেন? রাষ্ট্র কি চায় না যে দ্রুত একটা দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করে রাষ্ট্র থেকে এই অপরাধ দূরে সরিয়ে রাখতে? যদি চায় তাহলে এখানে 1 সপ্তাহ সময় লাগার কারণটা কি? অনেকে বলবেন যে এখানে বহু প্রসেস আছে। গুলি মারেন আপনার প্রসেসকে। এই প্রসেস করেই দেশটা নরক হয়ে গেছে। প্রতি মাসে ধর্ষণের সংখ্যা আগের মাসের তুলনায় বাড়তেছে। পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে এইটা মহামারী লেভেলে চলে গেছে। সেই মহামারী অবস্থার মধ্যে একটা 95% সলভ কেসে 1 সপ্তাহ সময় লাগবে তদন্ত করতে। এরপর তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে মামলা শুরু হবে, আসামির পক্ষে উকিল দাঁড়াবে, এইটা সেইটা আরো কত কি। এই চুলের জিনিস করে তো কিচ্ছু সমাধান করতে পারেন না আপনারা। এখানে প্রসেস দেখাতে আসবেন না। খেয়াল করে দেখেন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু ঈদের বন্ধ শুরু হয়ে যাবে। মানুষ কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। নতুন কোনো ইস্যু আসবে, এই ইস্যুটা চাপা পড়ে যাবে। রামিসার বাবা এমনি বলে নাই যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আর এত সব দীর্ঘসূত্রিতার পর ওইদিকে ধর্ষকের বিচার যদি হয়ও, সেটা তখন আর আলোচনায় থাকবে না। আলোচনা থেকে হারিয়ে যাওয়ার কারণে শাস্তির দৃষ্টান্ত মানুষের কাছে পৌঁছাবেই না। ফলে পটেনশিয়াল রেপিস্টদের মনের মধ্যে ভয়টাও ঢুকবে না। কিছুদিন পর আবার আরেকটা নতুন ঘটনা ঘটবে। দেখেন, একটা অপরাধ ঘটলে সেটার আলোচনা থাকতেই যদি সেই অপরাধীর পরিণতি মানুষের সামনে উপস্থাপন করা যায়, তবেই না সেই অপরাধ করতে গিয়ে মানুষ ভয় পাবে। আর আমাদের রাষ্ট্রযন্ত্রই সেই ভয় তৈরির পথে প্রধান বাধা। 2018 সালে নোয়াখালীর সেই গৃহবধূ ধর্ষণের কথা মনে আছে না? সেটা নিয়ে কিন্তু তখন ব্যাপক আলোচনা হয়েছিল। কিন্তু সেই মামলার রায় কবে হয়েছে জানেন? 2024 সালে এসে, মানে 6 বছর পর। আর এতদিনে কি সেই ঘটনা মানুষের মনে আছে? নাই। আর এই ধরনের দীর্ঘ সময় পরে গিয়ে শাস্তি দিলে সেইটা মানুষের মনের মধ্যে ভয় তৈরি করতে পারে না। আইনের কাজ কি? শাস্তির ভয় দেখিয়ে মানুষকে লাইনে আনা। শাস্তি হচ্ছে না, আর হলেও সেটা এমন সময় গিয়ে হচ্ছে মানুষ যখন কিছু জানছেই না, তাহলে ভয় পাবে কিভাবে? দেখেন, ঢাকায় ট্রাফিক সিগন্যাল আগে কেউই মানতো না। পুলিশকে 2 হাত তুলে দাঁড়িয়ে যানবাহন থামাইতে হতো। কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ সিগন্যাল না মানলে সাথেই তার নামে অটোমেটিক মামলা দেওয়া শুরু হয়ে গেছে। আর এইসব দেখে এখন ইনস্ট্যান্ট শাস্তির ভয়ে গাড়ির চালকরা কিন্তু সিগন্যাল মানতে শুরু করেছে। পুলিশকে আর 2 হাত তুলে গাড়ি থামায় রাখতে হচ্ছে না, এমন দৃষ্টান্তটাই দরকার। যাই হোক, এবার কিছু ভয়াবহ চিত্র দেখেন। 2018 সালে ধর্ষণের ঘটনা ছিল 732টি। 2019 সালে 1 বছরে সেটা বেড়ে হয় 1413টি, মানে প্রায় দ্বিগুণ। 2020 সালে গিয়ে সেটা হয়ে যায় 1627টি, আর 2022 সালে 4360টি, এবং 2025 সালে সেটা 7068টির ঘরে চলে যায়। আর 2026 সালে যেভাবে শুরু হয়েছে তা 25 সালের ঘটনাকে ছাড়িয়ে যাবে খুব দ্রুতই। মানে 7 বছরের মধ্যে ধর্ষণের সংখ্যা বেড়েছে প্রায় 10 গুণের মতো। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই সংখ্যা শুধু নথিভুক্ত ঘটনার সংখ্যা। আইন এবং সালিশ কেন্দ্র বলতেছে বাস্তবে ধর্ষণের শিকার নারীদের খুব কম অংশই থানায় যান। বেশিরভাগ মামলা হয় না, কারণ লজ্জা, সামাজিক ভয়, পরিবারের চাপ, আর পুলিশের কাছে গেলে সহযোগিতা না পাওয়ার অভিজ্ঞতা। তাহলে হিসাব করে দেখেন প্রকৃত সংখ্যাটা আসলে কত? সেটা কিন্তু অনেক বেশি। আর এরপরেও যেটুকু নথিভুক্ত হচ্ছে সেটাও খুবই ভয়ঙ্কর। এখন এই সংখ্যাগত বৃদ্ধির পেছনে মূল কারণগুলো আসলে কি? একটা কারণ তো আসলে এটাই যে অপরাধের বিচার না হওয়া। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সমাজ, পরিবেশ, সংস্কৃতি একটা বিশাল সংখ্যক মানুষের মনের মধ্যে রেপিস্ট হয়ে ওঠার সাইকোলজি তৈরি করে দিচ্ছে। কিভাবে? জাস্ট কয়েক লাইন একটু ব্যাখ্যা করছি, বাকিটা একাই বুঝে যাবেন। দেখেন, আমাদের নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মডেলিং ইত্যাদি সব জায়গায় নারীদেরকে দেখানো হয় পণ্য হিসেবে। সমাজের প্রতিটি স্তরে এটা এমন ভাবে দেখানো হচ্ছে যা নারীদের প্রতি একটা বড় সংখ্যক পুরুষের নেতিবাচক ধারণা তৈরি করে দিচ্ছে। এখন অনেকে আমাকে বলতে পারেন এইটা তো পুরুষদের সমস্যা, আমি মেনে নিচ্ছি। কিন্তু যদি পিচ্চি একটা ছেলে পর্দায় নারীদের সাথে ভিন্ন রকম আচরণের চিত্র বারবার দেখতে থাকে, তবে তার মনোজগতে পরিবর্তন আসবে কিনা? আসবে।
তাহলে সে তো পুরুষ হয়ে ওঠার আগে থেকেই ভুল মেসেজ পেয়ে বড় হতে শুরু করলো। সে যখন অপরাধ করবে তার দোষ কি শুধুই তার উপরে দেবেন? আমি পুরো সমাজের উপরেই সেই দোষ চাপাতে চাই। আমাদের সিনেমাগুলোতে বারবার কিছু কমন চিত্র দেখানো হয়। সিনেমায় নায়িকাকে একা পেলে জোর করে তাকে তুলে নিয়ে যেতে চায় ভিলেন। কোনো জঙ্গলে কোনো মেয়েকে একা পেলে সেখানে তাকে আটকে ফেলতে চায় একদল মানুষ। আবার গরিব ঘরের মেয়ের প্রতি লোভ, তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া, এইসব বারবার দেখানো হয়, যার ফলে জনমনে আলাদা করে একটা উদ্রেক সৃষ্টি হয় যে শক্তি খাটিয়ে, প্রভাব দেখিয়ে বা জোর করে কাউকে কাছে পাওয়াটা আসলে হয়তো বিশাল কিছু, এখানে হয়তো আলাদা উপভোগের কোনো বিষয় আছে। আর সাম্প্রতিক সময়ের সিনেমাগুলোতে জনপ্রিয় হিরোদেরকে দিয়েই এমন নেতিবাচক রোল প্লে করানো হয়। সাম্প্রতিক সময়ের দাগি সিনেমায় আফরান নিশু অন্যের স্ত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে, আর সেই মোমেন্টে সিনেমা হলে কি উল্লাস, চিৎকার চেঁচামেচি, এইটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না। আর এসবের মাধ্যমে এই মেসেজটাই লাখ লাখ তরুণের মনে, বয়স্কের মনের মধ্যে যায় যে আলাদা করে তৃপ্তি পেতে হলে তাকে জোর করেই কিছু করতে হবে। আর এই মেসেজটা যত জায়গা থেকে যত বেশি করে একজন মানুষ পাবে, তার মস্তিষ্ক তত বেশি নষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে সে হন্যে হয়ে শিকার খুঁজতে থাকবে এবং অঘটন ঘটিয়ে ফেলবে। হ্যাঁ, প্রকৃত শিক্ষিত মানুষজন এইসব ঘটনা থেকে ভিন্ন মেসেজ এবং ইনার মেসেজ গ্রহণ করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের মতো দেশে সেই প্রকৃত শিক্ষিত মানুষ আসলে কতজন? আমি বলছি না যে সব দোষ সমাজের, ব্যক্তির কোনো দোষ নাই, ব্যক্তির দোষটা এখানে মেইন, কিন্তু ব্যক্তি কেন অপরাধী হয়ে উঠলো এইটা সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বোঝানোর চেষ্টা করছি। আপনি সিনেমায় দেখান যে ভালো কাজ করো, ভালো কাজ করো, আর প্রত্যাশা করেন মানুষ সেই ভালো কাজ করা শিখবে। ঠিক একইভাবে আপনি সিনেমায় খুব রসালোভাবে ধর্ষণের ঘটনা দেখাচ্ছেন, খুব রসালোভাবে নারী উত্তক্ত করা দেখাচ্ছেন, আর আশা করতেছেন এইসব মানুষ শিখবে না। কেন? মানুষ কি শুধু ভালোটাই শিখবে, খারাপটা শিখে না? গবেষণা বলছে খারাপ এবং নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ আরো বেশি। আর এভাবেই বছরের পর বছর সমাজের এরকম নানান ঘটনা, নানান পরিবেশ বহু মানুষের মধ্যেই ধর্ষক সত্তা জাগিয়ে তোলে, যা ছিঁড়ে খেতে চায় রামিসাদের। এই নিকৃষ্ট ইচ্ছাটা বা ধর্ষক সত্তাকে কন্ট্রোল করতে দেশের কঠোর আইন প্রয়োজন, কিন্তু যখন দেখা যায় যে আমাদের দেশে আইনের কোনো প্রয়োগ নাই, এক একটি ঘটনা বছরের পর বছর ঝুলে থাকে, তখন একজন ধর্ষকের চিন্তায় সেটা আর বাধা হিসেবে কাজ করে না। আপনি একটু পত্রিকা ঘাটেন, মাগুরার আলোচিত ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের যত ধর্ষণের ঘটনা ঘটেছে তার কোনোটারই কিন্তু বিচার হয় নাই। পরিস্থিতি এমন যে ধর্ষিতার পিতা বারবার বিচার চাইতে চাইতে এক পর্যায়ে লজ্জায় সে বিচার চাওয়া বন্ধ করে দেয়, কারণ সবাই তখন তার দিকে ভিন্নভাবে তাকায় যে সে একজন ধর্ষিতার পিতা। ধর্ষণের বিচার চাইতে গিয়ে ভুক্তভোগীকে যেই রকম অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেটাও তাকে বিচার চাইতে নিরুৎসাহিত করে। রাষ্ট্র নিজে থেকে তেজ দেখিয়ে বা আগ বাড়িয়ে বিচারগুলো সম্পন্ন করে না, আর এই গ্যাপটাই ধর্ষকের ভয় দূর করে দেয়। নির্ভয়ে সে নতুন ঘটনা ঘটাতে উৎসাহ পায়। আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন ধর্ষণ সমস্যার সমাধানে স্পেশাল ফোর্স থাকবে, যে কোনো ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যেই ধর্ষককে খুঁজে বের করে বিচার করে জনসম্মুখে সবার সামনে তাকে পিটিয়ে হত্যা করবে। এরকম দৃষ্টান্ত একটা বা দুইটা স্থাপন হয়ে গেলে বাকিরা এমনি টাইট হয়ে যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশ আবার এমন একটা দেশ, এখানে দ্রুত বিচার কার্যকর করতে গেলে আবার দেখবেন যে কেস সলভ করার জন্য নির্দোষ ব্যক্তিকেও শাস্তি দেওয়া হচ্ছে। এটাও মাথায় রাখা দরকার। সরকারের সেই এফোর্টটাই লাগবে যাতে 48 ঘন্টার মধ্যে প্রকৃত দোষী বের হয়ে আসে।